এই সিরিজের প্রথম পর্বটি যারা দেখেননি তারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করে প্রথম পর্বটি দেখে নিন। পার্ট 1-এ আমরা দেখেছিলাম বাকি সানহোর সরল ও দৃঢ় প্রস্তাবে সিও মাঞ্জু আর দ্বিধা করে না, সে হাত বাড়িয়ে তার প্রস্তাব মেনে নেয়। আর এখান থেকেই শুরু হয় আমাদের পার্ট 2-এর গল্প। কিন্তু সিও মাঞ্জু এখনও তার বিষয়ে নিশ্চিন্ত হতে পারছে না, তাই সে তার টিমকে সানহো সম্পর্কে খোঁজ নিতে বলে এবং খোঁজ নিয়ে তারা জানতে পারে সানহো যখনই কারো দেহরক্ষী হিসেবে কাজ করেছে তখন কোনো ক্লায়েন্টের মৃত্যু হয়নি। এজন্য মাঞ্জুর ব্যক্তিগত সহকারী সানহোকে নিয়োগ দেওয়ার পক্ষে দৃঢ়ভাবে সমর্থন করে। কিন্তু চ্যাং মনে করে সানহো আসলে একজন ভাড়াটে খুনি ছাড়া আর কিছুই নয়, কেননা তার অতীত অনেক রহস্যে ভরা। 2006 সালে সে আমেরিকার নাগরিকত্ব পায় আর 2007 সালে সে মধ্যপ্রাচ্যে এক মিশনে যায়। তার আগে আবার এক মঙ্গোলিয়ান হিসেবেও নিবন্ধিত ছিল। একসময় সে কাজ করেছে একটি গির্জায়, যেখানে উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা লোকদের আশ্রয় দেওয়া হতো। আসলে সে কি কোনো গুপ্তচর? আর তার উদ্দেশ্যই বা কী? এত সব প্রশ্ন সিও মাঞ্জুকে একেবারে ভাবিয়ে তোলে। তাই সে তার এক পুরনো বন্ধুকে ইমেইল করে সানহোর ব্যাপারে জানতে চায়। আর এখানেই বেরিয়ে আসে আসল তথ্য। তার বন্ধু তাকে জানায় সানহো হলো ফ্যানচিরি নামের এক ভাড়াটে সংগঠনের সেরা এজেন্ট। তার বহু সাফল্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো একবার সে প্যারিসে এক আরব কোটিপতির মেয়েকে ভয়ঙ্কর সন্ত্রাসীর আক্রমণ থেকে বাঁচিয়েছিল। নাইট ক্লাবের সন্ত্রাসীদের গোলাগুলি, বিস্ফোরণের আতঙ্ক, সব কিছুর মধ্যে বাকি সানহো নিজের জীবন বাজি রেখে মেয়েটিকে রক্ষা করেছিল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়েটির শরীরে একটুও আঁচড় লাগেনি। সানহোর এসব কৃতিত্বের কথা বিবেচনা করে সেই বন্ধু সিও মাঞ্জুকে পরামর্শ দেয় তাকে অবশ্যই তার দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া উচিত। এদিকে আন্তর্জাতিক রাজনীতিতে চলছে ভয়ঙ্কর খেলা। খবরে প্রচারিত হয় তাদের বর্তমান প্রেসিডেন্ট একটি জলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রতিবেশী দেশের রাজধানীতে পৌঁছেছেন। কিন্তু প্রফেসর মনে করেন তার আসল উদ্দেশ্য হলো প্রতিবেশী রাষ্ট্রের কাছে সাহায্য চাওয়া, যেন তারা উত্তর কোরিয়ার সাথে উত্তেজনা কমাতে মধ্যস্থতা করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো একই সময়ে আরেক পরাশক্তিধর দেশের প্রতিনিধিও সেই রাজধানীতে উপস্থিত। মানে দুটি শক্তিশালী রাষ্ট্র নিজেদের মধ্যে বৈঠক করছে, অথচ শান্তির খোঁজে সাহায্য চাওয়া মানুষটিকে পাশ কাটিয়ে। প্রফেসর ব্যাখ্যা করে বলেন, প্রথম শক্তিধর দেশটি চাইছে প্রতিবেশী দেশটিকে নিজেদের জোটে টেনে নিতে। যদি তা ঘটে তাহলে দীর্ঘদিনের আন্তর্জাতিক ভারসাম্য ভেঙে পড়বে আর এতে অন্য শক্তিগুলো দুর্বল হয়ে যাবে। অর্থাৎ লক্ষ্য আসলে যুদ্ধের ভেতর দিয়েই ক্ষমতার অদল বদল ঘটানো। আর সেই সংঘাতের ময়দান হবে এই কোরীয় উপদ্বীপ অঞ্চল। ঠিক এমন সময় খবর আসে আন্তর্জাতিক এক গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তা তাদের রাজধানীতে পৌঁছেছেন। কিন্তু প্রশ্ন হলো তিনি কেন এসেছেন? প্রেসিডেন্ট তো এই মুহূর্তে অন্য দেশে অবস্থান করছেন। প্রফেসরের ধারণা তিনি হয়তো এসেছেন সিও মাঞ্জুর জন্য। যদি সত্যি তার স্বামীর মৃত্যুর পেছনে কোনো বড় শক্তির হাত থাকে তাহলে সে এখন তাদের জন্য হুমকি হয়ে উঠেছে। তাই প্রফেসর মাঞ্জুকে পরামর্শ দেন, যদি তুমি সত্যিই টিকে থাকতে চাও তাহলে জনগণের সমর্থন অর্জন করতে হবে। মানুষকে বোঝাতে হবে যে শান্তিপূর্ণ পুনর্মিলনই একমাত্র সমাধান। জনগণ যদি তোমার পাশে থাকে তাহলে আন্তর্জাতিক কোনো রাজনীতি তোমাকে হারাতে পারবে না। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে চলে আসে জাং ফ্যামিলির পারিবারিক গার্ডেনে। সিও মাঞ্জুর শাশুড়ি বেশ চিন্তিত। আসলে তিনি জানতে পেরেছেন মাঞ্জু নিরাপত্তার কারণে কালই নতুন বাড়িতে চলে যাবে। তাই তিনি সিও মাঞ্জুকে সতর্ক করে বলেন, সানহোকে নিজের দেহরক্ষী বানালে নানা গসিপ ছড়িয়ে পড়বে, যা তার রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। কিন্তু সিও মাঞ্জু এসব বিষয়ে মোটেও উদ্বিগ্ন নয়। তার শাশুড়ি তাকে আবারও সতর্ক করে বলেন, সানহো সেই মানুষ যে খুব সহজেই একটি নারীর হৃদয় ছুঁয়ে ফেলতে পারে। ভেবে দেখো, সে এর আগেও 2 বার নিজের প্রাণ বাজি রেখে তোমাকে বাঁচিয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো মানুষই আবেগে তাড়িত হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। কিন্তু সিও মাঞ্জুর মাথায় এক অন্য চিন্তা। সে তার শাশুড়িকে স্পষ্ট জানিয়ে দেয়, আমি সানহোকে নিয়োগ দিয়েছি তার কাছে থাকার জন্য নয়,
বরং এটা জানার জন্য যে সে আসলে আমাকে কেন বাঁচাতে চাইছে। হয়তো এই প্রশ্নের উত্তরই আমাকে নিয়ে যাবে সেই আসল রহস্যে, যেখানে লুকিয়ে আছে আমার স্বামীর হত্যার গোপন রহস্য। পরদিন সিও মাঞ্জু চলে আসে এক নতুন বাড়িতে, যা সহজেই পাহারা দেয়া যায়। সানহো নিজে প্রথমে ভেতরে প্রবেশ করে এবং ঘরে থাকা প্রতিটি বস্তু পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করে। এমনকি সে মাঞ্জুকে বলে সে যেন তার বিছানার পাশে কোনো ছবি না রাখে, কারণ সাধারণত এসব ছবিতেই ট্র্যাকিং ডিভাইস লুকানো হয়। কিন্তু সিও মাঞ্জু তার কথা শোনে না। এরপর সানহো তাকে ঘরের জানালা খুলতেও নিষেধ করে এবং সতর্ক করে বলে স্নাইপাররা জানালা দিয়েই সবচেয়ে বেশি নিশানা করে, তাই আমি সব জানালাতেই বুলেট প্রুফ ফিল্ম লাগিয়ে দিয়েছি। এদিকে সানহোর অতিরিক্ত সতর্কতা মাঞ্জুর কাছে দম বন্ধের মতো লাগছিল। সব বুঝতে পেরে সানহো তাকে জানায় এখন পর্যন্ত যা হয়েছে এটা আসলে ন্যূনতম নিরাপত্তা। সত্যিকারের পারফেকশন চাইলে আপনাকে একটি জানালাবিহীন ঘরে বন্দি করতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে তাও যথেষ্ট নয়, কারণ তারা পুরো ঘরটাই উড়িয়ে দিতে পারে। এদিকে শাশুড়ি মাঞ্জুর নতুন বাড়ি দেখতে আসে আর চ্যাং তাকে পুরো বাড়ি ঘুরিয়ে দেখায়। অন্যদিকে সানহো রান্না করতে করতে তাদের কথোপকথন মনোযোগ দিয়ে শুনছিল। আসলে মাঞ্জুর নিরাপত্তার জন্য সে নিজেই তার রান্নার দায়িত্ব নিয়েছে, এমনকি প্রয়োজনীয় সব উপকরণও সে নিজেই কিনে এনেছে। এদিকে শাশুড়ি চ্যাংকে মাঞ্জু ও সানহোর উপর গোপনে নজর রাখার দায়িত্ব দেন, কারণ তিনি তাদের একে অপরের প্রতি বাড়তে থাকা দুর্বলতা নিয়ে বেশ চিন্তিত। তিনি আরও বলেন এই বাড়িতে ইন্টেলিজেন্স এজেন্সি আড়ি পেতে রেখেছে, তাই তাদের হেয়ারিং ডিভাইসগুলো খুঁজে বের করতে হবে। কিন্তু মনে রেখো, মাঞ্জু যেন এসবের কিছুই জানতে না পারে, কারণ তুমি ছিলে আমার ছেলে জুনিকের সবচেয়ে বিশ্বস্ত সহকারী, তাই আমি শুধু তোমাকেই ভরসা করি। অন্যদিকে মাঞ্জু কয়েক চামচ স্যুপ খেয়েই থেমে যায়। সানহো নিজের রান্নার দক্ষতা নিয়ে একটু দ্বিধায় পড়ে যায়। ঠিক তখনই সানহোর ফোনে একটি সতর্ক বার্তা আসে। এতে সে বুঝে যায় আগামীকাল হয়তো সিও মাঞ্জু কোনো বিপদের মুখে পড়তে পারে। ঠিক তখনই মাঞ্জুর সহকারী তাকে জানায় সে আসলে বেশি খায় না, বিশেষ করে যেসব খাবার খেতে অনেক সময় দরকার হয় সেগুলো সে এড়িয়ে চলে। পরদিন মাঞ্জুর ক্যাম্পেইন শুরু হয়। মঞ্চে উঠে সে ঘোষণা করে আমি আমার সর্বশক্তি দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করব এবং আসন্ন সংকট সমাধান করে দেশে শান্তি ফিরিয়ে আনব। এতে যত বিপদই আসুক না কেন আমি পিছু হটব না। তার এসব কথা শুনে মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরা তার নাম ধ্বনিত করতে করতে উল্লাস করতে শুরু করে। এদিকে সানহো মঞ্চের চারিদিকে সতর্ক নজর রাখছিল। ঠিক সে সময় ভিড়ের মধ্যে একজন সন্দেহজনক লম্বা চুলের লোককে সে দেখতে পায়। সে সাথে সাথেই চ্যাংকে লোকটিকে ট্র্যাক করতে বলে, কিন্তু চ্যাং তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। সন্দেহজনক লোকটা হঠাৎই নড়ে চড়ে ওঠে এবং ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। বক্তৃতা শেষ হওয়ার পর সে সিও মাঞ্জুকে গাড়িতে তোলে এবং সুরক্ষা নিশ্চিত করতে সে নিজেও ওই গাড়িতে উঠে পড়ে। কিন্তু হঠাৎই তারা মাঝপথে আটকে যায়। এক ফুয়েল ট্যাঙ্কার নষ্ট হয়ে পুরো রাস্তা বন্ধ হয়ে আছে। মাঞ্জু জানালা নামিয়ে তার এক ক্ষুদে ভক্তকে শুভেচ্ছা জানাতে চাইছিল, কিন্তু সানহো তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই সানহো দেখে সেই রহস্যময় লম্বা চুলওয়ালা লোকটা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। কানে হেডফোন, গতিবিধি এমন যেন কিছু একটার অপেক্ষা করছে। হঠাৎই পেছন থেকে ছুটে আসে একটি ট্রাক। তাদের গাড়িকে ক্রমাগত ধাক্কা দিতে দিতে এগিয়ে চলতে থাকে। মনে হচ্ছিল ফুয়েল ট্যাঙ্কারের সাথে ধাক্কা খেয়ে মুহূর্তেই যেন সব শেষ হয়ে যাবে। সানহো স্টিয়ারিং ঘুরিয়ে কোনোভাবে বাঁচে, কিন্তু এর মাঝেই লম্বা চুলওয়ালা লোকটা বোতাম চেপে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায়। চারপাশে আগুন ও ধোঁয়ায় রাস্তা ভরে যায়। গাড়ি থেকে বের করে সানহো মাঞ্জুকে নিয়ে যায় সাবওয়ে স্টেশনে। তাকে তার ফোন বন্ধ করতে বলে আর কন্ট্রোল রুম খুলে দুজনে টানেলে নেমে যায়। এদিকে খবর ছড়িয়ে পড়ে সাবওয়ে স্টেশনের পাশে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছে। চ্যাং মাঞ্জুর গাড়িটিকে বিধ্বস্ত অবস্থায় দেখে আরও আতঙ্কিত হয়ে ওঠে। যোগাযোগ করতে না পেরে সন্দেহ আরও বেড়ে যায়। সে আদেশ দেয় যদি বাকে সানহোকে সিও মাঞ্জুর জন্য হুমকি মনে হয় তাহলে তাকে গুলি করতে দ্বিধা করা যাবে না। অন্যদিকে দুইজন
সেই অন্ধকার টানেল ধরে এগোতে শুরু করে। আর প্রতিবার ট্রেন ছুটে আসলে সানহো নিজের শরীর দিয়ে মাঞ্জুকে আড়াল করে রাখে। আর এই নীরবতার মধ্যেই মাঞ্জু অনুভব করে তার ভেতরের উষ্ণতা। সানহো জানায় এই বিপদের আভাস সে আগেই পেয়েছিল। আর ওই লোকটার গলায় ছিল এক বিশেষ ট্যাটু, যা আসলে দক্ষিণ এশিয়া অঞ্চলের এক ভয়ঙ্কর সংগঠনের প্রতীক। তবে এটা কেবল শুরু। পরে যখন তারা টানেল থেকে বের হয়, সানহো স্পষ্ট জানিয়ে দেয় সে কাউকে বিশ্বাস করে না, এমনকি চ্যাংহিকেও না। আর এখন থেকে মাঞ্জুর গাড়ি সে নিজেই চালাবে। কিন্তু এর মাঝেই ভয়ঙ্কর এক সত্য প্রকাশ পায়। জানা যায় সানহো আসলে মাঞ্জু সম্পর্কিত তথ্য সরবরাহ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিল। সে ক্ষুব্ধ হয়ে বলে, আমি টাকা ফেরত দিয়ে দেব, চুক্তি এখানেই শেষ। এদিকে ইন্টেলিজেন্স জানায় বিস্ফোরণের সাথে জড়িত এক বৈদেশিক ডিফেন্স কন্ট্রাক্টর। আর চ্যাংহির সন্দেহ সানহোই আসলে মাঞ্জুকে বারবার বিপদের মুখে ঠেলে দিচ্ছে। রাতে ভিলার ভেতরে একটি হিয়ারিং ডিভাইস পাওয়া যায়। স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ তাদের প্রতিটি মুহূর্ত নজরদারি করছে। এদিকে মাঞ্জু তার স্বামীর মৃত্যুর দুঃস্বপ্নে ভুগতে থাকে। আর ঠিক তখনই সানহো তার দরজায় নক করে। মাঞ্জুর ক্লান্তি দেখে সে প্রস্তাব দেয়, চলুন দৌড়াতে চাই। মাঞ্জু নিজের দুঃস্বপ্ন ভুলে কিছুটা মুক্তি পায়। সে সময় বেরিয়ে আসে আরেক তথ্য। বর্তমান ভিলাটা আসলে সানহোই বেছে দিয়েছিল, যেন মাঞ্জু সহজেই তা কিনে নিতে পারে। মাঞ্জু তাকে সতর্ক করে বলে সে জানে সানহো অনেক কিছু লুকাচ্ছে, তাই তাকে পুরোপুরি বিশ্বাস করা সম্ভব নয়। সব শুনিয়ে সানহো শুধু একটা কথাই বলে, যদি কেউ আপনাকে গুলি করে তবে সেই গুলিটা আমি খাবো, এটাই আমার কাজ। মাঞ্জু নিজের গলায় থাকা সেন্ট লকেটটি খুলে সানহোকে পরিয়ে দেয় এবং বলে, এখন থেকে তুমি আমার রক্ষক। আর এইখানেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর রহস্য, কারণ ওই লকেটের ভেতরে ছিল এক হিয়ারিং ডিভাইস। অন্যদিকে চ্যাং গিয়ে মিসেস ওকিয়ানকে জানায় সে একটি লুকানো ডিভাইস খুঁজে পেয়েছে। আসলে এটা তার ছোট ছেলে জুনাংয়ের কাজ। তার মানে সেদিন সে তাদের কথোপকথনও শুনছিল। যদিও জুনিক যে উত্তর কোরিয়ার গুপ্তচর তার কোনো প্রমাণ আসলে নেই, তবুও মিসেস ওকিয়ানের সন্দেহ তার ছেলের মৃত্যুর জন্য সিও মাঞ্জুই দায়ী। কারণ মৃত্যুর আগে সে উইল করে সব সম্পত্তি তার স্ত্রীর নামে লিখে দিয়েছিল। তাই সে চ্যাংহিকে মাঞ্জুর উপর আরও কড়া নজর রাখার নির্দেশ দেয় এবং তাকে একটি দামি ঘড়ি উপহার দেয়। এদিকে সানহো প্রার্থনায় বসে, হে ঈশ্বর, তুমি মাঞ্জুর প্রতি দয়া করো, তার সমস্ত পাপ তুমি ক্ষমা করো। সে অনেক খাবার নষ্ট করে। আর অন্যদিকে দেখা যায় মাঞ্জু লকেটে লুকিয়ে রাখা সেই হিয়ারিং ডিভাইসের মাধ্যমে সব শুনছে। এদিকে চ্যাংহি আবিষ্কার করে জুনিকের এক গোপন ফোন। তার মানে জুনিক তার নাম ব্যবহার করে আরেকটি ফোন রেজিস্টার করেছিল। পুরনো পাসকোড ভেঙে মেসেজ পড়তেই চ্যাংহির মুখের রং বদলে যায় এবং সে দ্রুত কোথাও বেরিয়ে পড়ে। মিজি তাকে দেখে ফোনে তার সাথে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু সে তার ফোন রিসিভ করে না। তাই মিজি গাড়ি নিয়ে তার পিছু নেয়। অন্যদিকে সানহো বুঝতে পারে অফিসের হার্ড ড্রাইভ ফরম্যাট করে চ্যাংহি উধাও। আর চ্যাংহিকে দেখা যায় সে গাড়ি চালাতে চালাতে কাউকে ফোন দিচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো উত্তর নেই। আর ঠিক তখনই একটা ট্রাক তার লেনে ঢুকে পড়ে। লোহার রডগুলো ছিটকে পড়ে যায় রাস্তায়, আর চ্যাংহির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খায়। মিজি দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অপারেশন থিয়েটারে ঢোকার আগে চ্যাংহি সিও মাঞ্জুকে বলে জুনিক হয়তো সত্যি কোনো গুপ্তচর ছিল। মিজি সেই ফোনটি উদ্ধার করে নিয়ে এসেছিল, কিন্তু দেখা যায় চ্যাংহি সেটিকে রিসেট করে দিয়েছে। ঠিক তখনই মাঞ্জুর ফোনে একটি অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। সেখানে লেখা একটি ঠিকানা, দরজার কোড, আর দেখা যায় জুনিক তাকে যে হাতটি উপহার দিয়েছিল সেটির একটি ছবি। সেই রাতেই সানহো মাঞ্জুকে নিয়ে যায় ওই ঠিকানায়। ভেতরে এসে তারা বুঝতে পারে এটি একটি সাধারণ পরিবারের বাড়ি। ভেতরে একটি ছোট্ট শিশু খেলছে, কিন্তু মাঞ্জুর চোখ হঠাৎই এক দেয়ালে আটকে যায়। সেখানে টাঙানো একটি ছবিতে দেখা যায় একজন স্বামী, স্ত্রী আর তার ছোট্ট ছেলে। আর সেই স্বামী আর কেউ নয়, তার প্রয়াত স্বামী জুনি। যে মানুষটিকে সে মৃত ভেবেছিল
সেও এই পরিবারের অংশ। ঠিক তখনই ঘরে প্রবেশ করে একজন মহিলা। নিজের পরিচয় দিয়ে সে জানায়, আমি হানা। সে বলে সে সবসময় মাঞ্জুর সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সে এও জানে যে মাঞ্জু তার সম্পর্কে কিছুই জানে না। হানা গর্ব করে বলে, জুনিক ও আমার ছেলের বয়স এখন 9 বছর, আর সে দেখতে একেবারে তার বাবার মতো। যদিও জুনিক সপ্তাহে 2-1 বারই ছেলেকে দেখতে আসতো, তবুও ছেলেটি তার বাবাকে ভীষণ ভালোবাসত। কিন্তু সে নিজের চোখে তার বাবার হত্যাকাণ্ড দেখেছে, আর সেই ঘটনাটি যখন ঘটে সেও তখন গির্জায় ছিল। তাই সে এখন মানসিকভাবে অসুস্থ, তাকে চিকিৎসা নিতে হচ্ছে। তারপর হানা মাঞ্জুর সমালোচনা করতে শুরু করে। সে বলে মাঞ্জু দুঃখকে নাটক বানিয়ে রাজনীতি করছে, আর অন্যদিকে নিজের পরিবার ও ছেলেকে বাঁচাতে তাকে কত কষ্ট করতে হচ্ছে। এরপর হানা মূল বিষয়ে আসে। ডিএনএ টেস্টের রিপোর্ট এসে গেছে এবং সে শিগগিরই তার ছেলের পিতৃত্ব দাবি করবে, যেন ছেলে তার পিতার সম্পত্তি ফিরে পায়। শুধু তাই নয়, জুনিকের দাদিও এখন হানা ও তার ছেলের পাশে দাঁড়িয়েছে। মাঞ্জু ক্ষোভ নিয়ে বলে, জুনিক যদি সত্যি অন্য কাউকে ভালোবাসত তবে সে আমাকে তালাক দিল না কেন? তাহলে তো এত কিছু হতো না। তবুও মাঞ্জু তাকে প্রস্তাব দেয় বিষয়টা গোপন রাখতে, এতে সবার সম্মানই রক্ষা হবে। এমনকি সে প্রতিশ্রুতি দেয় জুনিকের ছেলেকে সে তার প্রাপ্ত অধিকারের চেয়েও বেশি সম্পত্তি দেবে। কিন্তু হানা তাতে অস্বীকার করে এবং বলে, এসব শুধু টাকার জন্য নয়, আমি ও জুনিক একে অপরকে ভালোবাসতাম, কিন্তু আমি চাই সবাই জানুক জুনিক আসলে কাকে ভালোবাসত। হানার এমন উস্কানিতে সিও মাঞ্জু তাকে এক কঠিন জবাব দেয়, আমি সাধারণত দুর্বলদের সাথে লড়াই করি না, কিন্তু যদি লড়তে হয় তাহলে আর পিছিয়ে আসবো না। তখন হানা আরও এক ধাপ এগিয়ে যায়। সে জানায় জুনিক মাঞ্জুকে যে হারটি উপহার দিয়েছিল সেটির ডিজাইনও সেই করেছে। এমনকি সে এমন প্রার্থনাও করেছিল যেন সে মাঞ্জুকে একদিন কাঁদতে দেখে। তার এই কথায় মাঞ্জু একেবারেই ভেঙে পড়ে। জুনিকের দেয়া হারটি ছুঁড়ে ফেলে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। সেই রাতেই মাঞ্জু ছুটে আসে তার শাশুড়ির কাছে। সে জানতে চায়, আপনি কতদিন ধরে হানার ব্যাপারে জানতেন? হানা আসলেই সব কিছুতে জুনিককে প্রলুব্ধ করেছিল এবং জুনিক তার ভুল বুঝতে পেরে তাকে অনেক টাকাও দিয়েছিল যেন সে নির্বাচনের আগে বিদেশে চলে যায়। শাশুড়ির এসব কথা শুনে সিও মাঞ্জু ভীষণ কষ্ট পায়। সে প্রশ্ন করে, তাহলে সব কিছু জেনেও আমাকে প্রেসিডেন্ট নির্বাচনে নামতে প্রলুব্ধ করেছিলেন কেন? আসলে এটাই ছিল তোমার শেষ সুযোগ, জুনিকের ছায়া থেকে বেরিয়ে নিজের একটা পরিচয় তৈরি করার। রাগে ও ক্ষোভে সিও মাঞ্জু ঘোষণা করে সে তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করছে এবং তাদের মধ্যে করা চুক্তিপত্রটি সে ছিঁড়ে ফেলে। তবে যাওয়ার আগে সে জানিয়ে দেয় তার কাছে সেই প্রিয় জুয়েলারি বাক্সটি এখনও আছে, যেখানে সে জুয়েলারির বদলে জমা করেছিল শাশুড়ির বেআইনি সব কাজের প্রমাণ। আর ইউএসবি ড্রাইভগুলোতে রাখা আছে ট্যাক্স ফাঁকি ও দুর্নীতির বিভিন্ন তথ্য। সে স্পষ্ট করে জানিয়ে দেয়, আপনি যদি চান সমস্ত প্রমাণ ওই জুয়েলারি বাক্সেই গচ্ছিত থাকুক, তবে আপনাকে নিশ্চিত করতে হবে হানা যেন চুপ থাকে। ঠিক তখনই সেখানে প্রবেশ করে তার দাদি শাশুড়ি। ইচ্ছাকৃতভাবেই সে হানার ছেলের প্রশংসা করতে শুরু করে আর মাঞ্জুকে তিরস্কার করে। কিন্তু আর কোনো কথা না বলে সে তার ফোন বের করে সহকারী মিজিকে নির্দেশ দেয় উত্তরাধিকার সূত্রে পাওয়া সমস্ত সম্পত্তিগুলো দান তালিকা অনুযায়ী বুঝে নিতে। এই কথায় দাদি শাশুড়ির মুখের ভাব একেবারে পাল্টে যায়, কারণ তারা চেয়েছিল হানাকেও সেই সম্পত্তির অংশ দিতে। শাশুড়ির বাড়ি থেকে বেরিয়ে এসে মাঞ্জু সানহোকে জিজ্ঞেস করে, তুমি কি এমন কোনো জায়গা জানো যেখানে কাউকে দেখতে বা শুনতে হবে না? সানহো তাকে নিয়ে যায় শহরের বাইরে একটি ফাঁকা মাঠে। সেখানে সিও মাঞ্জু প্রথমবারের মতো বন্দুক হাতে নেয়। ট্রিগার চেপে সে বলে, তাহলে এটাই সেই অনুভূতি, তাই না? সানহো ধৈর্য নিয়ে তাকে গাইড করতে শুরু করে। কয়েক রাউন্ড অনুশীলনের পরই মাঞ্জু একেবারে টার্গেটের কেন্দ্রে আঘাত করে। সানহো বিস্মিত হয়ে বলে, প্রথম অনুশীলনেই তুমি দারুণ করেছ। ফিরে এসে মাঞ্জু সানহোকে বলে, আজ সে বুঝতে পেরেছে সিকিউরিটি সার্ভিস কতটা জরুরি। সানহো লক্ষ্য করে মাঞ্জু তার হাত চেপে ধরে আছে এবং বুঝতে পারে বন্দুক চালাতে গিয়ে হয়তো তার হাতের পেশিতে টান পড়েছে। তাই সে মাঞ্জুর হাত ম্যাসেজ করতে শুরু করে। এদিকে প্রফেসর
কোরীয় উপদ্বীপের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ব্যাখ্যা করেন। উপদ্বীপ অঞ্চলে সামরিক উত্তেজনা হঠাৎই বেড়ে গেছে, তাই তিনি সবাইকে রাস্তায় নেমে যুদ্ধবিরোধী আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান, যেন আন্তর্জাতিক মহল জানতে পারে তারা যুদ্ধ চায় না। এদিকে গাড়িতে মিজির সম্পত্তির উইল পরীক্ষা করতে ব্যস্ত। ঠিক তখনই মাঞ্জু লক্ষ্য করে প্রেসিডেন্ট সফর থেকে ফিরে এসেছেন। সেই রাতে বাড়ি ফেরার পথে প্রফেসরকে কিছু যুবক চেপে ধরে। তারা বলে সে যুদ্ধ নিয়ে মিথ্যা ছড়িয়ে মানুষকে উস্কাচ্ছে। তারা তাকে গুপ্তচর ভেবে নির্মমভাবে আক্রমণ করে। হাসপাতালে মাঞ্জু যখন তাকে দেখতে যায়, তখন প্রফেসর জানান সময় ফুরিয়ে এসেছে। তিনি 3টি সতর্কতা তুলে ধরেন। 1. সামরিক সরঞ্জাম মজুত করা হচ্ছে। 2. একটি বিশাল পর্যায়ের পারমাণবিক সাবমেরিনের সন্ধান পাওয়া গেছে। 3. এবং বিদেশি নাগরিকদের সরিয়ে নেওয়ার গোপন কার্যক্রম শুরু হয়েছে। তিনি আরও বলেন, যদি একটি নির্দিষ্ট রেডিও সিগন্যাল বাজে, তখন বুঝতে হবে 12 ঘন্টার মধ্যে বিমান হামলা শুরু হবে। তাই তিনি মাঞ্জুকে জোর দিয়ে বলেন, যে কোনো মূল্যে সবাইকে এই খবর জানাতে হবে, কারণ একমাত্র মাঞ্জুই এটি ঠেকাতে পারে। কিন্তু ঠিক তখনই এজেন্টরা প্রফেসরকে গ্রেফতার করতে আসে। মাঞ্জু তাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে চাইলে প্রফেসর জানান তার আর শক্তি নেই। অন্যদিকে সানহো তাদের প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু প্রফেসর নিজেই শান্তভাবে আত্মসমর্পণ করেন। এদিকে মিজি তদন্ত করে জানতে পারে জুনিকের পুরনো ফোনে যেসব লাইন নেটওয়ার্ক এরর মনে হচ্ছিল, আসলে সেগুলো ছিল এনক্রিপ্টেড পাসওয়ার্ড, যা আসলে অ্যান্ডারসন জুনিককে পাঠিয়েছিল। অ্যান্ডারসনের তথ্য অনুযায়ী 1 মাস আগে উত্তর কোরিয়ার একটি সাবমেরিন থেকে 3 জন নাবিক পালিয়ে এসেছিল, আর তারা দাবি করেছিল সেটি ছিল একটি অতি আধুনিক পারমাণবিক সাবমেরিন। পরীক্ষায় স্যাটেলাইট ছবির সাথে তাদের বর্ণনা মিলে যায়, কিন্তু অ্যান্ডারসন সন্দেহ করে এত বড় সাবমেরিন তৈরি হলো, অথচ কোথাও কোনো খবর ফাঁস হয়নি। এটা কিভাবে সম্ভব? সরাসরি জিজ্ঞাসাবাদে দেখা যায় এক নাবিক হঠাৎ 2 জনকে গুলি করে মেরে ফেলে, তারপর নিজেও আত্মহত্যা করে। পুরো ঘটনাটি চাপা পড়ে যায়। তবুও আমেরিকা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, শুধুমাত্র অনিশ্চিত কিছু সূত্রের উপর ভিত্তি করে। কিন্তু কেউই অ্যান্ডারসনের সতর্কতা শুনতে চায় না, তাই সে নিজেই তদন্ত শুরু করে এবং পৃথিবীর সব সাবমেরিন যন্ত্রাংশের লেনদেন রেকর্ড ঘেঁটে সে কোনো প্রমাণ খুঁজে পায়নি যে উত্তর কোরিয়া আসলে 10,000 টনের কোনো পারমাণবিক সাবমেরিন বানিয়েছে। তবে অ্যান্ডারসন বারবার একটি নামের মুখোমুখি হয়, স্টেলা। সে একজন অস্ত্র লবিস্ট। শোনা যায় 5 বছর আগেই সে গুজব ছড়িয়েছিল উত্তর কোরিয়া নাকি 10,000 টনের সাবমেরিন তৈরি করতে সক্ষম। এতেই অ্যান্ডারসন আর জুনিকের মনে সন্দেহ জাগে, স্টেলা কি আসলে একজন গুপ্তচর? তদন্তে দেখা যায় 15 বছর আগে সে সিওলে এসেছিল, কিন্তু সে আর তার দেশে ফেরেনি। মানে আজও হয়তো সে সিওলেই লুকিয়ে আছে। জুনিক বলে সে জানে স্টেলাকে। সব কিছু শেষ হলে স্টেলার আসল পরিচয় সে অ্যান্ডারসনকে জানাবে, কিন্তু তার আগেই ঘটে ভয়াবহ সেই ঘটনা। মাত্র 2 দিন পরই জুনিককে খুন করা হয়। এদিকে খবর আসে মার্কিন সাবমেরিন বন্দরে এসে পৌঁছেছে, ঠিক যেমনটা প্রফেসর বলেছিলেন। অন্যদিকে মাঞ্জু সরাসরি প্রেসিডেন্টকে প্রশ্ন করে, আপনি কেন কোরীয় উপদ্বীপে যুদ্ধ মেনে নিলেন? যদিও আমাদের চিন্তাভাবনা একেবারে আলাদা, কিন্তু আমি ভেবেছিলাম আপনিও যুদ্ধ ঠেকাতে চান। এমন কি ঘটেছে যে আপনার সিদ্ধান্ত বদলে গেল? প্রেসিডেন্ট উত্তর দেয়, তুমি কখনো বুঝবে না লাখো মানুষের জীবন মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়ার যন্ত্রণা কেমন। সব শুনে মাঞ্জু বলে, যাই হোক, আমি কোনোদিন যুদ্ধ বেছে নেব না। এরপর মাঞ্জু ছুটে যায় প্রতিবেশী দেশের রাষ্ট্রদূতের কাছে। তিনি বলেন, কিছু বিষয় আছে যা মানুষের হাতে নেই, হয়তো কোনো অদৃশ্য শক্তি সেটা নিয়ন্ত্রণ করে। সেই রাতেই বুসানের আতশবাজি উৎসব। হাজারো মানুষের মাঝে মাঞ্জু ভাষণ দেয়, আগামী ভোরে যুদ্ধ শুরু হতে পারে, আর তখন পুরো উপদ্বীপ আগুনে জ্বলবে। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। মাঞ্জু বলে, প্রেসিডেন্ট আগে থেকেই এই হামলার ব্যাপারে জানতেন, অথচ এখনও তিনি নিশ্চুপ। এসব শুনে জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে, আর তখনই পুলিশ এসে সমাবেশ ঘিরে ফেলে। পাশাপাশি স্নাইপারদের আদেশ দেওয়া হয় আতশবাজির প্রথম শব্দেই সিও মাঞ্জুকে গুলি করার জন্য। ঠিক তখনই ভিডিও কলে যুক্ত হয় মার্কিন পররাষ্ট্র সহকারী অ্যান্ডারসন। মাঞ্জু সরাসরি জিজ্ঞেস করে, সত্যি করে বলুন, ওই সাবমেরিন কি সত্যি আছে?
অ্যান্ডারসন স্বীকার করে শুধু 3 জন পলাতক নাবিকের সাক্ষ্যের উপর ভিত্তি করে এই যুদ্ধের আয়োজন, কিন্তু তাদের একজন ইতিমধ্যেই স্বীকার করেছে সে কোনো সাবমেরিন দেখেনি। সবই ছিল গুজব, হয়তো ইচ্ছে করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করা হচ্ছিল। এদিকে পুলিশ মাঞ্জুকে গ্রেফতার করতে আসে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কিন্তু সেই মুহূর্তেই এগিয়ে আসে সানহো। সে গাড়ি দিয়ে পুলিশের পথ আটকায় আর মাঞ্জুকে নিয়ে পালানোর চেষ্টা করে। ঠিক তখনই স্নাইপার গুলি চালায়, কিন্তু সানহো দ্রুত মাঞ্জুকে নিচে ফেলে দেয়। এতে মাঞ্জু বেঁচে যায়, কিন্তু গুলিটা কেবল তার হাত ছুঁয়ে যায়। নিরাপদ জায়গায় গিয়ে সানহো নিজেই তার ক্ষত সেলাই করে। কোনো অ্যানেস্থেশিয়া নেই, তবুও মাঞ্জু ধৈর্য ধরে। সানহো বলে, তুমি সত্যিই দারুণ রোগী। এদিকে প্রেসিডেন্ট মিডিয়ার সামনে বলে, যাই ঘটুক না কেন আমি আমার জনগণের পাশে থাকব, শান্তির জন্য যথাসাধ্য চেষ্টা করব। অন্যদিকে আমেরিকা উত্তর কোরিয়ার হুমকি মুছে ফেলতে বদ্ধপরিকর। এদিকে মাঞ্জু বুঝতে পারে তার পরবর্তী পরিকল্পনা ঠিক করা হয়নি। সে ভাবে হয়তো এখানেই সব শেষ। হঠাৎই মাঞ্জুর চিৎকার শোনা যায়। সানহো দেখে মাঞ্জু একা সব সামলাতে পারছে না, তাই সে বাধ্য হয়ে তার চুল ধুয়ে দেয়, কারণ হাতে আঘাত সেরে উঠতে অন্তত 3 থেকে 4 সপ্তাহ লাগবে। তারপর তারা একসাথে বন্দুক চালানো শেখে। মাঞ্জু যখন প্রথমবার লক্ষ্যভেদ করে তখন সে হাসি মুখে বলে, এই বন্দুকটা যেন আমাকে পছন্দ করেছে। সানহো উত্তর দেয়, আমি চাই তুমি হয়ে ওঠো এক ভয়ঙ্কর মানুষ। সেই রাতে সানহো আর মাঞ্জু বসে একসাথে খাবার খাচ্ছিল। খেতে খেতে মাঞ্জুর মনে পড়ে তার গর্ভাবস্থার দিনগুলো। সে তখন শুধু পিচ ফল খেত, তাই সন্তানের নামও রেখেছিল পিচ। হঠাৎই রেডিওতে বেজে ওঠে এক অচেনা সুর, যা ছিল মূলত আসন্ন যুদ্ধের সংকেত। তবে সেই মুহূর্তে সময় যেন থেমে যায়, আর তারা দুজনেই যেন এক অন্য জগতে হারিয়ে যায়। আর ঠিক তখনই শহর জুড়ে বাজতে শুরু করে সাইরেন। জরুরি ঘোষণায় সবাইকে আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু এই সতর্কতার মাঝেও দুজনের আবেগ থামল না। মনে হচ্ছিল এটা যেন তাদের জীবনের শেষ দিন। মাঞ্জু ভাবে, আজ যদি সাধারণ একটা দিন হতো, আমি তাকে জিজ্ঞেস করতাম, তুমি আসলে কে, কেন আমাকে বাঁচাতে এলে, আর কেনই বা আমার জন্য বারবার বিপদের সম্মুখীন হও। সে স্বীকার করে, আমি কোনোদিন ভয় পাইনি, যতক্ষণ না তোমার জন্য ভয় পাওয়া শুরু করলাম। তারপর ফিসফিস করে বলে ওঠে, তাহলে চলো একসাথে পালাই। ঠিক সেই মুহূর্তেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রে একটি প্লেন ভূপাতিত হয়। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। এদিকে প্রমাণিত হয় মাঞ্জু আর অ্যান্ডারসন যে সতর্কবাণী করেছিল তা একদম সঠিক। মানুষ বিশ্বাস করে যুদ্ধ আটকাতে মাঞ্জুর ভূমিকা ছিল সবচেয়ে বড়। এখন সে হয়ে উঠেছে প্রকৃত নায়িকা। অন্যদিকে প্রেসিডেন্ট মানুষের আস্থা হারায়। ঠিক তখনই মিজি জানায় চ্যাংহি তার জ্ঞান ফিরে পেয়েছে এবং সুস্থ আছে। চ্যাংহি বলে, জুনিকের ফোন থেকে পাওয়া টেলিগ্রাম মেসেজে ছিল এক ভয়ঙ্কর সত্য। জুনিকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশ একীভূত করার প্রচেষ্টার জন্য মেডেল দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মানে জুনিক আসলে একজন গুপ্তচর। খোঁজ নিয়ে জানা যায় বার্তা যেই জায়গা থেকে পাঠানো হয়েছে তা হানার বাড়ির কাছাকাছি। সানহো বুঝতে পারে হয়তো হানা আর স্টেলা একই মানুষ, কারণ হানার ছেলের কাছ থেকে সে শুনেছিল সেই দেশগুলোর নাম যেখানে স্টেলাকে দেখা গিয়েছিল। যদি হানাই স্টেলা হয় তাহলে জুনিককে হত্যা সেই করেছে। মাঞ্জুর মনে পড়ে মৃত্যুর আগে জুনিক তাকে কিছু বলতে চাইছিল। হয়তো সে জেনে গিয়েছিল কারা আসলে যুদ্ধ লাগাতে চাইছে। ঠিক তখনই মিজির ফোন আসে। সে জানায় বাসায় আড়ি পাতার যন্ত্র লুকানো আছে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ইউটিউব চ্যানেলে এক চাঞ্চল্যকর ভিডিও আপলোড করা হয়েছে। সেখানে দাবি করা হয় প্রেসিডেন্ট প্রার্থী মাঞ্জু আর তার দেহরক্ষী সানহোর গোপন সম্পর্ক আছে। শুধু তাই নয়, তাদের গতরাতের ব্যক্তিগত কথোপকথনের রেকর্ডিংও ফাঁস হয়। সেখানে স্পষ্ট শোনা যায় তারা একে অপরকে পালিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছিল। এদিকে মাঞ্জুর শাশুড়ি সব শুনে এক রহস্যময় হাসি দেয়। তারপর ফোনে কাউকে সেই চ্যানেলের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলে। এদিকে সানহো মরিয়া হয়ে হিয়ারিং ডিভাইসটি খুঁজতে শুরু করে, কিন্তু সে পায় না। মাঞ্জু তাকে সান্ত্বনা দিয়ে বলে,
গতরাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত নই। সানহো তাকে জড়িয়ে ধরে আশ্বাস দেয়, আজ রাতেই আমি তোমাকে নিয়ে যাব। ঠিক তখনই সানহোর ফোনে একটি মেসেজ আসে। আজ রাতেই মঙ্গোলিয়ার সমুদ্রপথে ভয়ঙ্কর ঝড় আসছে। আসলে সানহো সেখানেই পালিয়ে যেতে চাইছিল। খবর শুনে সানহো তার হাতে অস্ত্র তুলে নেয় আর মাঞ্জুকে একটি পিস্তল দিয়ে বলে, আমি ফিরে আসব। কিন্তু এর মধ্যেই পুরো দেশে মাঞ্জুর কেলেঙ্কারি ছড়িয়ে পড়ে আর তার বিশ্বাসযোগ্যতা ভীষণভাবে কমে যায়। অন্যদিকে মাঞ্জু সেই রেকর্ডিংটি বারবার শুনছিল। হঠাৎই সে একটি তীক্ষ্ণ ধাতব শব্দ শুনতে পায়। সাথে সাথেই তার মনে পড়ে শব্দটি হয়েছিল যখন সে সানহোর গলার লকেটটি খুলে বিছানার পাশে কাপের মধ্যে রেখেছিল। মানে লকেটের ভেতরে যে হিয়ারিং ডিভাইস ছিল তার সব রেকর্ডিং রিয়েল টাইমে ক্লাউডে পাঠানো হচ্ছিল। কিন্তু প্রশ্ন হলো, এই রেকর্ডিংটা আসলে কাদের মাধ্যমে ফাঁস হলো? সানহো ছুটে যায় মার্কিন সামরিক ঠিকাদারের কাছে। হাতাহাতির এক পর্যায়ে সে সানহোর কাছে হার মানে। সানহো তাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি মঙ্গোলিয়ায় যাব আর কারা ওই রেকর্ডিং ফাঁস করেছে? কিন্তু উত্তর দেওয়ার আগেই কয়েকজন সশস্ত্র বাহিনী ঢুকে পড়ে। তারা সানহোকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে। আর দূর থেকে মাঞ্জু সবই শুনছিল, কারণ তখনও সানহোর গলায় সেই লকেট ছিল। গোয়েন্দা পরিচালক জানায় সানহোকে ভাড়া করেছিল উত্তর কোরিয়া। তাকে আসলে মাঞ্জুকে ধ্বংস করার জন্য ভাড়া করা হয়েছিল। এমনকি প্রেমে ফেলাও ওই পরিকল্পনারই অংশ ছিল। মানে সানহো প্রেম নয়, পরিকল্পনার অংশ হিসাবেই মাঞ্জুর জীবনে এসেছিল। আর এই রহস্যময়তার মধ্য দিয়ে আমাদের গল্পের দ্বিতীয় অংশ শেষ হয়ে যায়।